রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে একটি অংশ পাঠ করছি। কাল রাত্রির থেকে মেঘের কামাই নেই, কেবলই চলছে বৃষ্টি। গাছগুলো বোকার মতো জবুজ থবু হয়ে রয়েছে, পাখির ডাক বন্ধ। আজ মনে পড়ছে আমার ছেলেবেলাকার সন্ধেবেলা। তখন আমাদের এই সময়টা কাটত চাকরদের মহলে। তখনও ইংরেজি শব্দের বানান আর মানে মুখস্থর বুক ধরাস সন্ধেবেলার ঘাড়ে চেপে বসেনি। সেজে দাদা বলতেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। তাই যখন আমাদের বয়সী স্কুলের সব পোড়োরা গড় গড় করে আউড়ে চলেছে, আই অ্যাম আপ, আমি হই উপরে, হি ইজ ডাউন, তিনি হন নিচে, তখনও বিএডি ব্যাড এমএডি ম্যাট পর্যন্ত আমার বিদ্যে পৌঁছয়নি। নবাবী জবানিতে চাকর নকরদের মহলকে তখন বলা হতো তোষাখানা। যদিও সেকেলে আমিরি দশা থেকে আমাদের বাড়ি নেবে পড়েছিল অনেক নিচে, তবু তোষাখানা, দফতরখানা, বৈঠকখানা নামগুলো ছিল ভিত আঁকড়ে। সেই তোষাখানার দক্ষিণ ভাগে বড় একটা ঘরে কাঁচের সেজে রেড়ির তেলে আলো জ্বলছে মিটমিট করে। গণেশ মার্কা ছবি আর কালী মায়ের পট রয়েছে দেয়ালে, তারই আশেপাশে টিকটিকি রয়েছে পোকা শিকারে। ঘরে কোনো আসবাব নেই, মেজের উপরে একখানা ময়লা মাদুর পাতা। জানিয়ে রাখি, আমাদের চাল ছিল গরিবের মতো। গাড়ি ঘোড়ার বালাই ছিল না বললেই হয়। বাইরে কোণের দিকে তেঁতুল গাছের তলায় ছিল চালা ঘরে একটা পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া। পরনের কাপড় ছিল নেহাত সাদা সিধে। অনেক সময় লেগেছিল পায়ে মোজা উঠতে। যখন ব্রজেশ্বরের ফর্দ এড়িয়ে জলপানে বরাদ্দ হলো পাউরুটি আর কলা পাতা মোড়া মাখন, মনে হলো আকাশ যেন হাতে নাগাল পাওয়া গেল। সাবেককালের বড় মানুষের ভগ্নদশা সহজেই মেনে নেবার তালিম চলছিল। আমাদের এই মাদুর পাতা আসরে যে চাকরটি ছিল সর্দার, তার নাম ব্রজেশ্বর। চুলে গোঁফে লোকটা কাঁচা পাকা, মুখের উপর টান পড়া শুকনো চামড়া, গম্ভীর মেজাজ, কড়া গলা, চিবিয়ে চিবিয়ে কথা। তার পূর্বমনিব ছিলেন লক্ষ্মীমন্ত, নাম ডাকওয়ালা। সেখান থেকে তাকে নাপতে হয়েছে আমাদের মতো হেলায় মানুষ ছেলেদের খবরদারির কাজে। শুনেছি গ্রামের পাঠশালায় সে গুরুগিরি করেছে। এই গুরুমশাই ভাষা আর চাল ছিল তার শেষ পর্যন্ত। বাবুরা বসে আছেন না বলে সে বলতো অপেক্ষা করে আছেন। শুনে মনিবরা হাসাহাসি করতেন। যেমন ছিল তার গুমর, তেমনি ছিল তার সূচিবাই। স্নানের সময় সে পুকুরে নেমে উপরকার তেল ভাসা জল 2 হাত দিয়ে 5-7 বার ঠেলে দিয়ে একেবারে ঝুপ করে দিত ডুব। স্নানের পর পুকুর থেকে উঠে বাগানের রাস্তা দিয়ে ব্রজেশ্বর এমন ভঙ্গিতে হাত বাঁকিয়ে চলত যেন কোনো মতে বিধাতার এই নোংরা পৃথিবীটার পাশ কাটিয়ে চলতে পারলেই তার জাত বাঁচে। চাল চলনে কোনটা কোনটা ঠিক নয় এ নিয়ে খুব ঝোঁক দিয়ে সে কথা কইত। এদিকে তার ঘাড়টা ছিল কিছু বাঁকা, তাতে তার কথার মান বাড়ত। কিন্তু ওরই মধ্যে একটা খুঁত ছিল গুরুগিরিতে। ভিতরে ভিতরে তার আহারের লোভটা ছিল চাপা। আমাদের পাতে আগে থাকতে ঠিক মতো ভাগে খাবার সাজিয়ে রাখা তার নিয়ম ছিল না।
আমরা খেতে বসলে একটি একটি করে লুচি আলগোছে দুলিয়ে ধরে জিজ্ঞাসা করত, আর দেব কি? কোন উত্তর তার মনের মতো সেটা বোঝা যেত তার গলার সুরে। আমি প্রায়ই বলতো, চাই নে। তারপরে আর সে পিড়াপিড়ি করত না। দুধের বাটিটার পরেও তার অসামাল রকমের টান ছিল, আমার মোটে ছিল না। শেল্ফওয়ালা একটা খাটো আলমারি ছিল তার ঘরে। তার মধ্যে একটা বড় পিতলের বাটিতে থাকতো দুধ আর কাঠের বারকোষে লুচি তরকারি। বিড়ালের লোভ জালের বাইরে বাতাস শুকে শুকে বেড়াতো। এমনি করে অল্প খাওয়া আমার ছেলেবেলা থেকেই দিব্যিস হয়ে গিয়েছিল। সেই কম খাওয়াতে আমাকে কাহিল করেছিল এমন কথা বলবার জো নেই। যে ছেলেরা খেতে কসুর করত না, তাদের চেয়ে আমার গায়ের জোর বেশি বই কম ছিল না। শরীর এত বিশ্রী রকমের ভালো ছিল যে স্কুল পালাবার ঝোঁক যখন হয়রান করে দিত, তখনও শরীরে কোনো রকম জুলুমের জোরেও ব্যায়ামও ঘটাতে পারতুম না। জুতো জলে ভিজিয়ে বেড়ালুম সারাদিন, সত্যি হলো না। কার্তিক মাসে খোলা ছাদে শুয়েছি, চুল জামা গেছে ভিজে, গলার মধ্যে একটু খুসখুসনি কাশিরও সাড়া পাওয়া যায়নি। আর পেট কামড়ানি বলে ভিতরে ভিতরে বদহজমের যে একটা তাগিদ পাওয়া যায়, সেটা বুঝতে পাইনি পেটে। কেবল দরকার মতো মুখে জানিয়েছি মায়ের কাছে। শুনে মা মনে মনে হাসতেন, একটু ভাবনা করতেন বলে মনে হয়নি। তবু চাকরকে ডেকে বলে দিতেন, আচ্ছা যা, মাস্টারকে জানিয়ে দে, আজ আর পড়াতে হবে না। আমাদের সেকেলে মা মনে করতেন, ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কি লোকসান। এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার উপরে খেতে হতো কানমলা, হয়তো বা মুচকি হেসে গিলিয়ে দিতেন ক্যাস্টর অয়েল। চিরকালের জন্য আরাম হতো ব্যামোটা। দৈবাত কখনো আমার জ্বর হয়েছে, তাকে কেউ জ্বর বলতো না, বলতো গা গরম। আসতেন নীলমাধব ডাক্তার, থার্মোমিটার তখন চোখেও দেখেনি। ডাক্তার একটু গায়ে হাত দিয়েই প্রথম দিনের ব্যবস্থা করতেন ক্যাস্টর অয়েল আর উপোস। জল খেতে পেতুম অল্প একটু, সেও গরম জল, তার সঙ্গে এলাচ দানা চলতে পারত। 3 দিনের দিনই মৌরলা মাছের ঝোল আর গলা ভাত উপোসের পরে ছিল অমৃত। জ্বরে ভোগা কাকে বলে মনে পড়ে না, ম্যালেরিয়া বলে শব্দটা শোনাই ছিল না। ওয়াক ধরানো ওষুধের রাজা ছিল ওই তেলটা, কিন্তু মনে পড়ে না কুইনিন। গায়ে ফোড়া কাটা ছুরির আঁচড় পড়েনি কোনোদিন। হাম বা জল বসন্ত কাকে বলে আজ পর্যন্ত জানেনে। শরীরটা ছিল একগুঁয়ে রকমের ভালো। মায়েরা যদি ছেলেদের শরীর এতটা নিরুগে রাখতে চান যাতে মাস্টারের হাত এড়াতে না পারে, তাহলে ব্রজেশ্বরের মতো চাকর খুঁজে বের করবেন। খাবার খরচার সঙ্গে সঙ্গেই সে বাঁচাবে ডাক্তার খরচা, বিশেষ করে এই কলের জাতার ময়দা আর এই ভেজাল দেওয়া ঘি তেলের দিনে। একটা কথা মনে রাখা দরকার, তখনও বাজারে চকোলেট দেখা দেয়নি। ছিল 1 পয়সা দামের গোলাপি রেউড়ি। গোলাপি গন্ধের আমেজ দেওয়া এই তিলে ঢাকা চিনির ডেলা আজও ছেলেদের পকেট চটচটে করে তোলে কিনা জানি নে। নিশ্চয়ই এখনকার মানি লোকের ঘর থেকে লজ্জায় দৌড় মেরেছে। সেই ভাজা মশলার ঠোঙা গেল কোথায়? আর সেই সস্তা দামের তিলে গজা, সে কি এখনো টিকে আছে? না থাকে তো তাকে ফিরিয়ে আনার দরকার নেই।
ব্রজেশ্বরের কাছে সন্ধেবেলায় দিনে দিনে শুনেছি কৃত্তিবাসের সাতকাণ্ড রামায়ণটা। সেই পড়ার মাঝে মাঝে এসে পড়ত কিশোরী চাটুর্যে। সমস্ত রামায়ণের পাঁচালি ছিল সুর সমেত তার মুখস্থ। সে হঠাৎ আসন দখল করে কৃত্তিবাসকে ছাপিয়ে দিয়ে হু হু করে আউড়িয়ে যেত তার পাঁচালির পালা। ওরে রে লক্ষণ, এ কি অলক্ষণ, বিপদ ঘটেছে বিলক্ষণ। তার মুখে হাসি, মাথায় টাক ছকছক করছে। গলা দিয়ে ছড়া কাটা লাইনের ঝর্ণা সুর বাজিয়ে চলছে। পদে পদে শব্দের মিলগুলো বেজে ওঠে যেন জলের নিচেকার নুড়ির আওয়াজ। সেই সঙ্গে চলত তার হাত পা নেড়ে ভাব বাতলানো। কিশোরী চাটুর্যের সবচেয়ে বড় আফসোস ছিল এই যে দাদাভাই অর্থাৎ কিনা আমি এমন গলা নিয়ে পাঁচালির তলে ভর্তি হতে পারলুম না। পারলে দেশে যা হয় একটা নাম থাকতো। রাত হয়ে আসতো, মাদুর পাতা বৈঠক যেত ভেঙে। ভূতের ভয় শিরদাঁড়ার উপর চাপিয়ে চলে যেতুম বাড়ির ভিতরে মায়ের ঘরে। মা তখন তার খুড়িকে নিয়ে তাস খেলছেন। পঙ্খের কাজ করা ঘর হাতির দাঁতের মতো চকচকে, মস্ত তক্তপোষের উপর জাজিম পাতা। এমন উৎপাত বাঁধিয়ে দিতুম যে তিনি হাতের খেলা ফেলে দিয়ে বলতেন, জ্বালাতন করলে, যাও খুড়ি ওদের গল্প শোনাও গে। আমরা বাইরের বারান্দায় ঘটির জলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিয়ে বিছানায় উঠতুম। সেখানে শুরু হতো দৈত্যপুরী থেকে রাজকন্যার ঘুম ভাঙিয়ে আনার পালা। মাঝখানে আমারই ঘুম ভাঙায় কে? রাতের প্রথম প্রহরে শেয়াল উঠত ডেকে। তখনও শেয়াল ডাকা রাত কলকাতার কোনো কোনো পুরনো বাড়ির ভিতের নিচে ফুঁকড়ে উঠত। আজ এই পর্যন্ত। নমস্কার।